এ এক শ্বাসরুদ্ধকর মধু সংগ্রহ অভিযান। মৌমাছিগুলো ছেঁকে ধরেছে চারপাশ থেকে। এটা হচ্ছে মৌমাছির হুল, ওনার প্যান্টে ফুটাইছে কিন্তু চামড়া পর্যন্ত পৌঁছায় নাই। এই কাজে রীতিমতো জীবন বাজি রাখেন দুঃসাহসী মৌয়ালরা। এটি কোনো সাধারণ মধু নয়, নেপালের বিখ্যাত ম্যাডহানি তথা পাগলা মধু এটি। ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই মধু সামান্য পরিমাণে খেলেই অনুভূত হয় অদ্ভুত মাদকতা। ভয় পেয়ে গেলাম যে পরিমাণ মধু খাইলাম। আসলে এই পাগলা মধু 1.5 চামচের বেশি খেলে থাকে জ্ঞান হারানোর ভয়, আর মাত্রাতিরিক্ত খেয়ে ফেললে সাঙ্গ হতে পারে ভবলীলা। জানি না কি হবে, এই মধুতে আমি এতগুলো খেয়ে ফেললাম। মাথা একবারে টলমল করছে, মনে হচ্ছে ঠাস করে পড়ে যাবো। নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে মেলে দুর্লভ এই মধু। স্থানীয় বিভিন্ন পাহাড়ি ফুল, বিশেষ করে রডোডেন্ড্রন ফুল থেকে এই ম্যাডহানি তথা পাগলা মধু সংগ্রহ করে থাকে দুনিয়ার সবচেয়ে বড় প্রজাতির মৌমাছি। এই মধুতে থাকে গ্রানোটক্সিন নামের বিষাক্ত যৌগ, যা হ্যালুসিনেশন বা মতিভ্রম ঘটাতে পারে। হাজার বছর ধরে নেপাল, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসার কাজে ব্যবহার হয়ে আসছে এই পাগলা মধু। যৌন শক্তি বর্ধন, ব্যথানাশ কিংবা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে এটি। এ কারণে এর প্রতিটি ফোঁটাই মূল্যবান। নেপালে 1 কেজি পাগলা মধুর বাজার মূল্য প্রায় 30 থেকে 35 হাজার টাকা। হিমালয়ের গহীন পার্বত্য অঞ্চলে বহু কাল ধরে বসবাস করে আসছে গুরুং সম্প্রদায়ের আদিবাসীরা। তারাই বংশ পরম্পরায় চালিয়ে আসছে পাগলা মধু সংগ্রহের দুঃসাহসিক কাজ। এটি শুধুমাত্র তাদের জীবিকারই প্রধান উৎস নয়, ধর্মীয় সংস্কৃতির অংশও বটে। তাই তো মধু সংগ্রহে যাওয়ার আগে বন দেবতা ও পাহাড় দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় গৃহপালিত মোরগ। তারা মনে করেন এই দেবতারাই তাদের রক্ষা করেন সব বিপদ থেকে। মেডিসিনাল ম্যাডহানি নামের নেপালি প্রতিষ্ঠানের আন্তরিক উদ্যোগের কারণেই রোমাঞ্চকর এই অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ হয় আমার আর নিলয়ের। প্রতিষ্ঠানটি প্রতি বছর এপ্রিল, মে ও নভেম্বর, ডিসেম্বরে পর্যটকদের জন্য ম্যাডহানি এক্সপেডিশনের উদ্যোগ নেয়। একই সাথে মৌয়ালদের কাছ থেকে সংগৃহীত পাগলা মধু তারা অনলাইনে বিক্রিও করে থাকে সারা বছর। সুউচ্চ পাহাড়ের ঢালে অবস্থিত মধু শিকারী গুরুং আদিবাসীদের গ্রামটি একেবারে মায়া ভরা। এখানে আসার পর আমাদের যে অভ্যর্থনা দেয়া হয় তা কখনো ভোলার নয়। তাদের আন্তরিকতা, আতিথেয়তা, সর্বোপরি জীবনের ঝুঁকি নিয়ে 1000 ফুট উঁচুতে ঝুলে পাগলা মধু সংগ্রহের সেই সাহসিকতার গল্পই তুলে ধরব এই ভিডিওতে। সকালের মোহনীয় আলোয় সবে উদ্ভাসিত হয়েছে নেপালের রাজধানী শহর কাঠমান্ডু। আড়মোড়া ভেঙে ধীরে ধীরে সরব হচ্ছে প্রাচীন এই শহর। এই শহরের 80% বাসিন্দাই হিন্দু ধর্মের অনুসারী। সাদামাটা জীবনের এই মানুষেরা খুবই ধর্মভীরু। তাই তো কর্মস্থলে যাওয়ার আগে কিছু সময়ের জন্য মন্দিরে ঢুমারা তাদের নিত্যদিনের রুটিন। এবার কাঠমান্ডু শহরের কান্তিপুর ভিলেজ নামের একটি 3 স্টার মানের হোটেলে উঠেছি আমরা। হোটেলটি বেশ ভালো, বেডরুমটা পরিপাটি। রুম থেকেই সুন্দর সিটি ভিউ দেখা যায়। হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তাই হালকা করে নাস্তাটা সেরেই ঝটপট বেরিয়ে পড়লাম। ট্যাক্সি আমাদের জন্য অপেক্ষা করছিল হোটেলের সামনে। স্বপ্নের একটি অভিযানে যাচ্ছি। অনেক দিনের স্বপ্ন ছিল যে নেপালের বিখ্যাত ম্যাডহানি
যে সংগ্রহ করা হয় সেই সংগ্রহের পদ্ধতি দেখব, সেই রোমাঞ্চকর অভিযানে যাব, সেটা আজ সত্যি সত্যি সত্য হতে যাচ্ছে, বাস্তব হতে যাচ্ছে আমার জন্য, শুধু আমার জন্য নয়, নিলয়ের জন্য। শুধু যে খেতে যাচ্ছি তা না বা দেখতে যাচ্ছি তা না, এই রোমাঞ্চটা অনুভব করতে যাচ্ছি যে আসলে স্থানীয় যারা, তারা তো আসলে তাদের কাছে এটা খুবই নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু আমাদের মতো সমতলের মানুষের কাছে এমন একটি অভিযান, এমন একটি মধু সংগ্রহ করা, এবং এটা খুবই রেয়ার হিমালয়ান মধু এবং এটা খুবই এক্সপেন্সিভ, এটার বাজার কদর আকাশচুম্বী। তো এই মধুটা আসলে কিভাবে সংগ্রহ করে, স্থানীয়দের জীবনাচরণ এবং পথের সৌন্দর্য তো উপভোগ করবই, এবং এটা নেপালের খুবই গহীন একটা স্পট যেখানে আমরা যাচ্ছি এই মধু সংগ্রহ দেখতে, যেখানে আসলে অ্যামিনিটিস বলে তেমন কিছু নাই, খুবই রিমোট, এবং ওইখানকার সুযোগ সুবিধাও কম, ওইখানে আসলে আধুনিক হোটেল বা থাকার ব্যবস্থাও নাই। তো আমরা সব কিছুই আসলে এই রোমাঞ্চরই অংশ। তো আশা করি খুব ভালো একটা জার্নি হবে। আমাদের জন্য এই ট্রিপের আয়োজন করেছে মেডিসিনাল ম্যাডহানি। তাদেরই বাকি মেম্বাররা, একজন গাইড এবং আরও 3 জন সম্ভবত থাকবেন, তারাই আমাদেরকে এখান থেকে নিয়ে যাবেন। আমরা এটি পাঠাওয়ের মাধ্যমে এই গাড়িটি নিয়েছি আমাদের হোটেল থেকে। দাদা, হোয়াটস ইওর নেম? রোশান কার্কে। দাদা শুধু নিয়ে যাচ্ছেন একটা প্লেসে যেখানে আমাদের জন্য গাড়ির ওয়েট করছেন এবং গ্রুপের অন্য মেম্বাররা ওয়েট করছেন, সেখানে নামিয়ে দেওয়া হবে। তারপর কিন্তু এই কাঠমান্ডু থেকে আমাদের আসল অভিযাত্রাটা শুরু হয়ে যাবে। বন্ধুরা, চলে এসেছি কাঠমান্ডুর ক্লাঙ্কি এরিয়ায়। এখানে অনেক বাস দেখতে পাচ্ছি, ট্যুরিস্ট বাস দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রাইভেট কার দেখতে পাচ্ছি, অনেক। এখানে আমাদের জন্য মেডিসিনাল যে মেয়াডহানি যে প্রতিষ্ঠান, তাদের সদস্যরা, আমাদের গাইড অপেক্ষা করছেন কোথাও। মেডিসিনাল ম্যাডহানির টিম এখনো এসে পৌঁছায়নি। এই সময়ে কাঠমান্ডুর নগর জীবনের ব্যস্ততার চিত্র উপভোগ করলাম। হ্যালো, আর ইউ? ও হ্যালো, গাড়ি চলে এসেছে। এই গাড়িতে করে আমরা বেশ কিছু পথ যাব, তারপর আবার চেঞ্জ করতে হবে, 4 হুইলার নিতে হবে। শি ইজ আওয়ার গাইড, শশী কান্ডেল। শশী কান্ডেল। ওকে ওকে। বন্ধুরা, আমাদের আসল যাত্রা শুরু হয়ে গেল। একটি মাইক্রোবাসের অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের জন্য। আমরা কয়েকজনের একটি টিম। এই গাড়িতে করে আমরা 6 ঘন্টা ভ্রমণ করে বেসি শহরে পৌঁছাবো। এখান থেকে প্রায় 200 কিলোমিটারের মতো বা তার চেয়ে একটু বেশি হবে দূরত্ব, যেখান থেকে অন্নপূর্ণা সার্কিট ট্রেকিং শুরু হয়। গিয়ে সেখান থেকে আবার আরেকটি ভেহিকল নিতে হবে, 4 হুইলার। সেটি নিয়ে আমরা যাব একেবারে যারা মধু সংগ্রহ করে ম্যাডহানি, সেই ভিলেজে যাব। আমাদের টিম লিডার শশী কান্দেলের বোন রেশমি কান্দেল ও প্রজ্ঞা মাহারা মিলেই প্রতিষ্ঠা করেছেন মেডিসিনাল ম্যাডহানি কোম্পানি। শশী কান্দেলের গ্রামের বাড়ি লামজুং জেলার বেসি শহরে। তার বাবা সুশীল কান্ডেলই মূলত স্থানীয় মৌয়ালদের সঙ্গে যোগাযোগ রাখেন। এক্সপেডিশনের লোকেশন ও হান্টিংয়ের সময়ও নির্ধারণ করেন তিনি। পাশাপাশি মৌয়ালদের কাছ থেকে পাগলা মধু সংগ্রহ করেন তিনি। এই মধুই বাজারজাত করে থাকে মেডিসিনাল ম্যাডহানি নামের কোম্পানিটি। তারা এতটাই আন্তরিক যে আমাদের জন্য একটা সাপোর্ট টিমও সঙ্গে দিয়েছেন। বেসি শহরে যাওয়ার পর আমাদের এই দলে যোগ দেবেন শশী কান্দেলের বাবা সুশীল কান্দেলও। তখন অবশ্য তিনিই লিড দেবেন এই দলে। কাঠমান্ডু শহরের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এই শহরটার প্রাচীনত্ব ও সমৃদ্ধ ইতিহাস বরাবরই মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের। শহর পেরোনোর পর শুরু হলো ভাঙাচোরা রাস্তা। শশী কান্দেল জানালেন, দীর্ঘ এই পথের অর্ধেকেরই বেশি ভাঙাচোরা, মাঝে মাঝে কার্পেটিং করা। এ কারণে সময় লাগে বেশি।
আমরা এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক দিলাম। এই জায়গাটির নাম হচ্ছে 20 কিলো। জানি না কাঠমান্ডু থেকে এটা 20 কিলোমিটার দূরে কিনা, বেশি হইতে পারে, তো জায়গার নাম 20 কিলো। এখানে দেখুন এই যে কফি শপ রয়েছে, এখানে সিঙ্গারা রয়েছে, নুডলস, বিভিন্ন ধরনের খাবার রয়েছে। একটা শর্ট ব্রেক দেওয়া হলো। আমরা সিঙ্গারা খাচ্ছি, তারা সমোসা বলে, মজা। নাস্তা সেরে আবারও চলতে শুরু করলাম আমরা। পাকা রাস্তার সুখ বেশিক্ষণ সইল না, আবারও শুরু হলো ভাঙাচোরা রাস্তা। তিব্বত থেকে ফেরার সময় যে নদীর ধার দিয়ে কাঠমান্ডু এসেছিলাম, সেই ত্রিশুলী নদীর ধার দিয়েই এগিয়ে চলেছি আমরা। নেপালি পাহাড়ি জনপদ সত্যিই মনোরম। প্রকৃতি নেপালের বড় সম্পদ। আমরা চলতে চলতে অনেক দূরে চলে এসেছি, পাহাড়ি পথ পেরিয়ে। এখানে ইলেকট্রিক ভেহিকেল চার্জ দেয়া হচ্ছে। আমি জানতামই না, আমরা যে মাইক্রোবাসে এসেছি এটা ইলেকট্রিক ভেহিকেল, মানে ইলেকট্রিক চার্জ দিয়ে চলে। এই যে এখানে দেখুন, এখান থেকে কিন্তু এই গাড়িগুলোতে চার্জ করে নেওয়া হচ্ছে। আমাদের গাড়িও চার্জ দেওয়া হবে এটা হয়ে গেলে। এক একটি গাড়িতে পূর্ণ চার্জ হতে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। তাই এখানে অনেকেই মধ্যাহ্নভোজ সেরে নিচ্ছে। এই দেখুন, একজন নেপালি বৃদ্ধ নারী খাবার খাচ্ছেন। তার নাকের নথ আর নাকফুল দেখে আমার খুবই ভালো লাগলো। কত বয়স হয়ে গেছে, তবু সাজ পোশাকে কতটা রুচিশীল তিনি। এখানে একটি দোকান দেখতে পাচ্ছি। দোকানে শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্রুটস, শুটকি, বিভিন্ন কিছু রয়েছে। চলুন আপনাদের একটু দেখাই সম্পর্কে। দেখুন দেখুন, খুব সুন্দর একটি দোকান। এখানে কলা ঝুলতে দেখছি, ওই যে পাকা কলা রয়েছে, এদিকেও কলা রয়েছে, এদিকে টমেটো রয়েছে, শসা, বরবটি। এখানে দেখুন বিভিন্ন ধরনের বিনস রয়েছে, বিভিন্ন ধরনের ডাল রয়েছে। এখানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন প্রকারের, এখান থেকে কিনতে পারবেন। আর এখানে বাদাম দেখতে পাচ্ছি, আর এটা কি আমি জানি না। আর কলাটা দেখুন, ছোট ছোট কলা খুব সুন্দরভাবে পেকে রয়েছে, নিশ্চয়ই খেতে খুব মজা হবে। আর এদিকে কিছু ফ্রুটস রয়েছে, দেখুন আঙুর, আপেল, শসা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি শুটকি মাছগুলো এত সুন্দর করে রাখা হয়েছে। মোট কথায় একটি দোকানে শাক সবজি ফ্রুটস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। আর এখানে দেখুন অনেকগুলো গাড়ি বিভিন্ন গন্তব্যের মাইক্রোবাসগুলো দাঁড়িয়ে রয়েছে চার্জ দেওয়ার জন্য। গাড়ি চার্জ হয়ে গেলে আমরা আবারও ছুটতে থাকলাম। সত্যি সত্যি এটি একটি স্বপ্নযাত্রা আমাদের জন্য। নিজ চোখে মেয়াঠানি সংগ্রহ করার সেই রোমাঞ্চকর দৃশ্য দেখব, এটা ভাবতেই অন্যরকম ভালো লাগা কাজ করছে মনে। চলতে চলতে এমন একটি জায়গায় এসে পড়লাম আমরা, যেখানে রাস্তাটি একেবারে ধুলোয় অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে মাঘের সকালে ঘন কুয়াশাচ্ছন্ন উত্তরবঙ্গে ঘুরছি। আমরা মুকলিন নামে একটি এলাকায় এসে থেমেছি। লাঞ্চ বিরতি, দুপুরের খাবার এই রেস্টুরেন্টে আমরা খাবো। একেবারে অসাধারণ প্যানোরামিক একটা ভিউ। ত্রিশুর নদীর পাড়ে লাঞ্চ করবে, এটা দারুণ একটা মুহূর্ত হবে। বলে রাখি, আমি ভেজ থালি চেয়েছি, নিলয় চিকেন থালি, আর যে যার মতো
অর্ডার করেছে, খাবার আসবে, আমরা খাবো। বন্ধুরা দেখুন, এই যে চলে এসেছে আমার ফিশ থালি। এই যে একটা মাছ রান্না করে দেওয়া হয়েছে, আর এখানে ভাত রয়েছে, চাটনি রয়েছে, শাক রয়েছে, সবজি রয়েছে, সব মিলিয়ে খাবো আমরা সবাই। এই যে পাশাপাশি দুইটি টেবিল জোড়া দিয়ে আমরা বসেছি। ত্রিশূল নদীর পাড়ে মধ্যাহ্নভোজ। সত্যি নদীটা অনেক সুন্দর। আমরা এর আগে দেখেছি তিব্বত থেকে ফেরার পথে, তো আবারও দেখছি। এই নদীর পাশে রেস্টুরেন্টে বসে থালি খাচ্ছি, নেপালি থালি, খুবই চমৎকার। মাছটা কেমন একটু খেয়ে দেখেন, জানায়। দেখুন এই যে মাছ, নিলয় নিয়েছে হচ্ছে চিকেন। চিকেন খাবো, জানি না এটা কি মাছ, আর খেতে কেমন লাগবে এটাও জানি না। চলতে চলতে আমরা শশীকান্দেলের গ্রামে চলে এলাম। তার গ্রামটি একেবারে সবুজে ঘেরা। বন্ধুরা, চলতে চলতে নেপালের খুবই সুন্দর একটি গ্রামে চলে এসেছে। এই গ্রামের নাম বাখুন্ডে। এটি বেসি শহর থেকে খুব কাছের একটি গ্রাম। আর এই যে বাড়িটি দেখছেন, যে বাড়ির পাশে আমাদের গাড়িটি দাঁড়িয়েছে, এই বাড়িটি হচ্ছে আমাদের যে গাইড শশীর বাড়ি এটি। এখানে আরেকটি গাড়ি আসবে, 4 হুইলার, সেই গাড়িতে করেই কিন্তু আমরা সেই গহীন গ্রামে চলে যাব। তার আগে এখানে এসে খুবই ভালো লাগলো। হ্যালো আন্টি, এটা শশীর মা। হ্যালো আঙ্কেল, হাউ আর ইউ? হি ইজ শশীর ফাদার, মানে আমাদের গাইড শশীর বাবা তিনি। এই যে তার নিজের বাড়িতে এসেছেন। শশীদের বাড়িতে প্রবেশের পর তার মা আমাদের কয়েক ধরনের ফ্রুটস খাওয়ালেন। একেবারে তাদের বাড়ির গাছের পেঁপে, যে তরমুজ খাচ্ছি, খুবই মজা। তাদের আন্তরিক আতিথেয়তা খুব ভালো লাগলো। শশীর বাবা সুশীল কান্দেলের সঙ্গে আলাপ হলো বেশ কিছুক্ষণ। 8 to 10 ইয়ার্স। আমি 8 বছর ধরে ম্যাড হানি হান্টিং এর সাথে জড়িত রয়েছি। এখানকার গ্রুম সম্প্রদায়ের মৌয়ালদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। পাহাড়ি অঞ্চল ঘুরে ঘুরে আমি আগে মৌচাকের লোকেশন খুঁজে বের করি। এরপর এপ্রিল, মে এবং নভেম্বর, ডিসেম্বর মাসে প্রতি সপ্তাহে একটি করে বিদেশি পর্যটক দল নিয়ে আসি। কেউ আপনাদের মতো ভিডিও করতে আসে, কেউ বা শুধু দেখতেই আসে। আপনাদের জন্য খুব ভালো একটি লোকেশন ঠিক করে রেখেছি, যেখানে এক জায়গায় 30-35টি মৌচাক রয়েছে। শশীকান্দেলের বাসায় থাকতেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির মাঝে নেপালি শিশুদের স্কুল থেকে ফেরার দৃশ্যটি খুব ভালো লাগলো। আন্টি, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, গাড়ি রেডি হচ্ছে। গাড়িতে বেশ কিছু কন্টেনার তোলা হলো, যে মধুগুলো সংগ্রহ করা হবে ম্যাড হানি, সেগুলো আবার নিয়ে আসা হবে। এই যে দেখুন, পেছনেও উঠতে হয়েছে, আমাদের দলটা বড়। এটা একটা ভিন্ন রকমের অভিযান হচ্ছে, দেখুন। নাম क्या है? মোহন বাহাদুর। আরে বাপরে, বাহাদুর। আমাদের ড্রাইভারের নাম মোহন বাহাদুর, বাহাদুরি মন। তো উঠে গেছে, আমি আর নিলয় একসাথে সামনে
উপভোগ করতে চাই। আমাকে বললো যে ভাই আসে, তো আমি এই সুন্দর দেখে আর এই ঝাঁকির মধ্যে কি অবস্থা দাঁড়াবে সে কারণে আর আমার গেলাম না। পড়ন্ত বেলায় এই পাহাড়ি জনপদের গ্রামীণ জীবনের চিত্র বেশ ভালো লাগছে। এই সময়টা সবচেয়ে বেশি উপভোগ করছে গাড়ির পেছনে বসা নিলয় ও শশীরা। তাদের উল্লাস দেখে মনে মনে ভাবছি, পেছনে না গিয়ে কি ভুলই করলাম। বানসার গ্রামে এসে আমি অভিভূত হয়ে গেলাম তাদের আন্তরিক এইরকম অভ্যর্থনা পেয়ে। এটা একেবারে অকল্পনীয়। আমি কখনো কল্পনাও করিনি যে আমাদের এভাবে এখানে স্বাগত জানানো হবে। এটা তাদের রীতি। এভাবে যখন গ্রামে তাদের কোনো অতিথি আসে তাদেরকে তারা এভাবেই অভ্যর্থনা জানায়। আর এত দুর্গম এই গ্রাম, এত কষ্ট করে মানুষকে এখানে আসতে হয় একেবারে পাহাড়ের উঁচুতে, সেই অতিথিকে তারা যেভাবে সম্মান জানায় তাতে অতিথির যত কষ্টই হোক তারা এখানে চলে আসবেন। আর এই গ্রামের মানুষেরাই কিন্তু সেই মেয়াঢানি যে সংগ্রহ করে থাকেন, সেই ভয়ঙ্কর অভিযান বলা যায়, সেই রকম অভিযান তারা পরিচালনা করেন। সেই গ্রামে এসেছি, সেই গ্রামের মানুষের এই আন্তরিকতা, এই অভ্যর্থনা সত্যি আমার অনেক দিন মনে থাকবে। যদি সামান্য বৃষ্টিও হতো আমার মনে হয় না আজকে পৌঁছাতে পারতাম, কারণ খুব স্লিপারি রোড, একদম টপ অফ দ্য বৃষ্টি মাউন্টেন। হয়নি তা কিন্তু না, বৃষ্টি হয়েছে আজকে। হয়েছে, কিন্তু আমরা যে সময়টাতে আসছি এখন হয় নাই। হ্যাঁ, এই সময়। যদি কোনোভাবে বৃষ্টির মধ্যে পড়ে যেতাম তাহলে কিন্তু এখানে রাতে পৌঁছাতে পারতাম বলে মনে হয় না। কিন্তু এখানকার মানুষ এত দুর্গম হলেও তাদের যে স্বাগতম জানানোর প্রক্রিয়াটা সেটি সত্যি খুবই স্বতন্ত্র এবং অসাধারণ। এটাই প্রমাণ করে তারা আসলে খুব ফ্রেন্ডলি এবং খুবই আন্তরিক। আমাদের অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসা হয় বাঞ্ছার গ্রামের কমিউনিটি হলে। এখানে এসেই বুঝলাম আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়ে যায়নি। বন্ধুরা, আমার দুই পাশে দেখতে পাচ্ছেন দুই প্রজন্মের দুই হানি হান্টার। একজন হচ্ছেন তরুণ প্রজন্মের এখানকার সবচেয়ে কম বয়সী ম্যাড হানি হান্টার, আর একজন হচ্ছেন মন বাহাদুর, যার নাম। তিনি এখানকার সবচেয়ে প্রবীণ ম্যাড হানি হান্টার। তিনি এখনও পাহাড়ে ঝুলে ঝুলে হানি কালেক্ট করেন, সংগ্রহ করেন। তো দেখুন কত বয়স হয়ে গেছে। তার নাম মন বাহাদুর আর এর নাম হচ্ছে সুরিয়া। তাদের এই দুই প্রজন্মের দুইজনকে দেখে আমার খুবই ভালো লাগলো। সত্যি একটা দারুণ ব্যাপার। এখানে নতুন এবং পুরাতনের মেলবন্ধন সৃষ্টি হয়েছে। কমিউনিটি হলে আসার পরই অফার করা হয় তাদের বাড়িতে বানানো ওয়াইন। অতিথিকে ওয়াইন পান করতে দেওয়াও তাদের রীতি।
সফট ড্রিঙ্কসের বোতলে ভরে আনায় নিলয় শুরুতে বুঝতে পারছিল না, কিন্তু গ্লাসে ঢেলে দেওয়ার পরই গন্ধ পেয়ে বুঝতে পারে। আমি আর নিলয় বাদে এই ওয়াইন বাকি সবাই খুব সানন্দে পান করতে থাকলেন। যারা ওয়াইন খাবে না তাদের জন্য ছিল বিয়ার। ওয়াইনের সাথে খাওয়ার জন্য বাটিতে করে সবাইকে মুরগির মাংস দেওয়া হলো। চিকেন, লোকাল চিকেন। ওকে। মদ্যপানের এই আয়োজন আমাদের কাছে অস্বাভাবিক হলেও তাদের কাছে এটি অতিথি বরণের চিরায়ত রীতি। এই গ্রুং আদিবাসীদের গ্রামে প্রথম কোনো অতিথি এলে শুরুতেই কপালে টিকা দেয়া হয়, ফুলের মালাও পরিয়ে দেওয়া হয়। এরপর কমিউনিটি হলে খানাপিনার ব্যবস্থা করা হয়। ওয়েলকাম করকে খিলাতা হয়। আমার জন্য নিয়ে এসেছে, কিন্তু আমি তাদের কাছ থেকে চিকেনটা নিয়েছি। ওয়াইন দেন, ওয়াইনের সাথে সাথে চিকেন দেওয়া হয়, তো আমি ওটা নিইনি, কিন্তু চিকেনটা আমি খেয়ে দেখতে চাই যে চিকেনটা কেমন তারা রান্না করেছে। চিকেনটা খুব সুন্দর রান্না করা হয়েছে এবং খুবই টেস্টি। বানসার গ্রামে দুইটি কমিটি রয়েছে, ফাদার্স কমিটি আর মাদার্স কমিটি। এই ব্যক্তি হলেন এখানকার গোষ্ঠী প্রধান, আবার মৌয়ালদেরও প্রধান। ওয়াইন আপ্যায়নের পর শুরু হয় মাদার্স কমিটির সাংস্কৃতিক পরিবেশনা। বাদ্যযন্ত্রের তালে নাচে গানে মুখর হয়ে উঠল কমিউনিটি হল। সাংস্কৃতিক আয়োজন শেষে ছিল নৈশভোজের ব্যবস্থা। চিকেন, ডাল ও শাক দিয়ে মজা করে ভাত খেয়ে গোষ্ঠী প্রধানের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম আমরা। মোরগের ডাকে ঘুম ভাঙে সাত সকালে। বাড়ির উঠোনে এক গুরুং কিশোর জাপটে ধরে আছে বড়সড় এক মোরগ। সকালের নির্মল আলোয় বাঞ্ছার গ্রামের দৃশ্য দেখে চোখ আর মন শীতল হয়ে গেল। সবুজে ঘেরা কি অপরূপ এক পাহাড়ি গ্রাম। রাতের বেলায় এই গ্রামে এসে তেমন কিছুই দেখতে পারিনি, এখন চোখ মেলে দেখছি এক সাক্ষাৎ স্বর্গ। ছোট্ট এই গ্রামের বাসিন্দারা ঘুম থেকে উঠে সবাই ঘর গৃহস্থালির কাজ শুরু করেছে। এই গ্রামের সিংহভাগ পুরুষের প্রধান পেশা মধুশিকা। বংশ পরম্পরায় তারা সবাই হিমালয়ান মৌয়াল। আর কিছুক্ষণের মধ্যেই তারা আজকের পাগলা মধু সংগ্রহ অভিযানে বেরিয়ে পড়বে। তবে তার আগে সন্তুষ্ট করতে হবে বন দেবতা ও পাহাড় দেবতাকে। তাই তো সেই মোরগ কোলে নিয়ে কিশোরটি হাঁটা দিয়েছে পাহাড়ি জঙ্গলের বিশেষ প্রার্থনালয়ের দিকে। সঙ্গে রয়েছে মৌয়াল দলের একজন পূজারী আর সুশীল আঙ্কেল। এই রীতিটাই আমার কাছে অন্যরকম আকর্ষণীয়, তাই একেবারে ঘুম থেকে উঠেই চোখ মুখ না ধুয়েই ঝটপট বেরিয়ে পড়লাম। ফিরে এসে ফ্রেশ হবো, নাস্তা করব, কিন্তু তাদের এই প্রক্রিয়াটা আমি নিজে দেখতে চাই, আপনাদেরকে দেখাতে চাই। পাহাড়ি এই পথটা খুবই দুর্গম, বেশ ঝুঁকিপূর্ণও বটে। এমন পথে চলার কোনো অভিজ্ঞতাই আমার নেই। জঙ্গল দেবতা এবং পাহাড় দেবতাকে খুশি করতে তারা এই উৎসর্গ করে থাকেন। আজকে যে মোরগ নিয়ে যাওয়া হচ্ছে, এই মোরগ উৎসর্গ করা হবে মূলত তাদের উদ্দেশ্যেই, যেন তারা যে এই হান্টিংয়ে যাচ্ছেন একটা কঠিন কাজ, এখানে গিয়ে যাতে তারা কোনো দুর্ঘটনায় পতিত না হন, সব কিছু যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, সবাই যেন আবার সুন্দরভাবে ফিরে আসতে পারেন, সেজন্যই
তারা এই জঙ্গল দেবতা এবং পাহাড়ের দেবতার কাছে প্রার্থনা করেন। তারা বলছেন যে ক্লিফ দেবতা, পাহাড়ের ক্লিফ যেখানে মৌচাক তৈরি করে মৌমাছি, সেটারও দেবতা আছে বলে তারা বিশ্বাস করেন। ও মাই গড, আমার হাত পা থরথর করে কাঁপছে যে কোন জায়গায়। নিচে দেখুন, পা পিছলে গেলে একেবারে ভবলীলা সাঙ্গ। পাহাড় বেয়ে আমরা প্রায় 1 কিলোমিটারের মতো নিচে নেমে এসেছি। এই কিশোরটি মোরগ নিয়ে বসে রয়েছে। এখানেই তারা এটি উৎসর্গ করবেন জঙ্গল দেবতা এবং পাহাড় দেবতার উদ্দেশ্যে। এই যে এখানে যে তারা মুরগি উৎসর্গ করে থাকেন, দেখুন মুরগির পালকগুলো এখানে কিন্তু রয়ে গেছে আগের বছরে। মুরগি উৎসর্গের আগে পাহাড়ি শীর্ণ ঝর্ণার জলে গোসল করে নিজেকে পবিত্র করে নিলেন পূজারী। এরপর শুরু করলেন পূজার আনুষ্ঠানিকতা। গরুর গোবরের বাটি তৈরি করে রাখা হলো প্রতীকী মন্দিরে। এবার কিছু ফুল দেওয়ার পর দেয়া হচ্ছে সিঁদুরের প্রলেপ। কয়েকটি ধূপকাঠি জ্বালিয়ে বসিয়ে দেওয়া হলো মন্দিরে। এরপর নিজেকে সমর্পণ করলেন জঙ্গল দেবতা ও পাহাড় দেবতার কাছে। প্রতি বছর মধু সংগ্রহে যাওয়ার আগে এখানে মুরগির পালক ও রক্ত দেয়া হয় এবং গরুর দুধও দেয়া হয়। This side the milk, cow milk. দেখুন মোরগ কেমন করছে সব দেওয়ার পরে, মনে হচ্ছে একা একা ঝিমিয়ে পড়ছে। কি অদ্ভুত লাগছে এটা। অতঃপর মুরগিটি বলি দেওয়া হলো দেবতাদের উদ্দেশ্যে। মুরগির রক্ত দেওয়া হলো সেই গোবরের বাটিতে। কি এক অদ্ভুত রীতি দেখলাম। দেখুন এই মোরগটির গলা বিচ্ছিন্ন করার পরে এই রক্ত দেওয়া হলো দুইটি মন্দিরের, একটিতে দেওয়া হয়েছে দুধ, আর একটিতে দেওয়া হলো এই মোরগের রক্ত। যেটাতে দুধ দেওয়া হয়েছে সেটাতে কোনোভাবেই মোরগের এই রক্ত স্পর্শ করা যাবে না, এটাই তাদের নিয়ম। পালক কয়েকটা ছিঁড়ে নেওয়া হলো। নেওয়ার পরে দেখুন এই পালকগুলো এখানে গোবর রেখে গোবরে পুঁতে দেওয়া হচ্ছে। রক্ত এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কলা পাতায় রক্ত মোছা হচ্ছে মোরগের। এটা যারা হানি হান্ট করতে যাবে তারা এটি রান্না করে আবার খাবে একসাথে। অদ্ভুত এক প্রাচীন রীতির প্রত্যক্ষদর্শী হয়ে এখন ফিরে যাচ্ছি পাহাড়ের উপরের সেই বাঞ্ছার গ্রামে। এখন আর মধু শিকারে যেতে কোনো বাধা থাকলো না গুরুং সম্প্রদায়ের মানুষের। খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে উঠতে আমার অবস্থা কাহিল হয়ে যায়। ফিরে এসে দাঁত ব্রাশ করলাম, ঝটপট সেবু করে ফেললাম। নিলয় গোসল সেরে নিল সকাল সকাল। ওদিকে পাগলা মধু অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে মৌয়ালের দল। আমার দেরি করলে চলবে না। কলতলায় পা ধুতে গিয়ে দেখলাম জোঁকের ক্ষত। এরপর কাপড় চেঞ্জ করার সময় দেখলাম পেটে জোঁক লেগে আছে এখনো। রেডি হয়ে গেছে, এখন মেহাড হানি হান্টিংয়ে যাচ্ছি। আর এখানে দেখুন এই সময় তারা মই তৈরি করছেন। এই যে রোপ, এই রোপের সাথে বাঁশের ছোট ছোট টুকরো বাঁশ থেকে কেটে সেটা দিয়ে দেখুন মই বানানো হচ্ছে, লম্বা মই। এটা পাহাড় থেকে ছেড়ে দেওয়া হবে। এই ধরনের তারা বাঁশ দিয়েও বানিয়ে থাকেন, রোপ দিয়েও বানিয়ে থাকেন। এখানে রোপ দিয়ে বানানো হচ্ছে এবং নির্দিষ্ট দূর পর পর এই বাঁশের টুকরোগুলো দেওয়া হচ্ছে। একটার পর একটা পা দিয়ে ঝুলে ঝুলে তারা মধু সংগ্রহ করবেন। মই তৈরির কাজে শিশু থেকে বৃদ্ধ সবাই যে যার জায়গা থেকে সহায়তা করছেন। জানলাম বাঁশ দিয়ে তৈরি মই একদিন আগেই প্রস্তুত করা হয়েছে, কিন্তু বিশেষ প্রয়োজনে জরুরি ভিত্তিতে রশি দিয়ে এই মই বানানো হচ্ছে। পাহাড়ের চূড়া খুব বেশি উঁচু হওয়ায় বাঁশের তৈরি মইটি কিছুটা ছোট হয়ে যাচ্ছে। এজন্যই রশি দিয়ে আরেকটি মই বানানো হচ্ছে। এটি মূল মইয়ের সঙ্গে জোড়া দেয়া হবে। সকাল সকাল পাহাড়ে ওঠানামা করে আমার খুব ক্ষুধা পেয়েছে। আমার জন্য এখানে ব্রেকফাস্ট রেডি রাখা হয়েছে, সবাই সেরে নিয়েছেন।
আমি এখন ব্রেকফাস্টটা সেরে নেব। এই যে চলে এসেছে আমার ব্রেকফাস্ট। এই যে চা দেওয়া হলো, এর সাথে ছোলা আর 2টা ডিম। এটাই আজকের আমার ব্রেকফাস্ট, আমাকে অনেক শক্তি যোগাবে। ছোলা তো আমার বড় বড় ভালো লাগে, খুব ভালো করে রান্না করা হচ্ছে। আমাদের গ্রুপ লিডার বলেছেন ভালো করে নাস্তা করতে, হাঁটতে হবে বেশ। বন্ধুরা দেখুন, অল্প সময়ের মধ্যে কি সুন্দর করে ল্যাডার তৈরি করা হয়েছে, অনেক লম্বা করে তৈরি করে ফেলেছেন। এটি কিন্তু নিয়ে যাওয়া হবে এটি তৈরি করা হয়ে গেলে। এখানে যে এই ল্যাডার বানানো হচ্ছে, মই বানানো হচ্ছে, এটা বানিয়ে তারা অন্য ভিন্ন পথে যাবেন, আমরা আরেকটি পথে। এই যে দেখুন, মৌমাছি থেকে রক্ষার সরঞ্জাম যখন কাটা হবে তখন আমাদের পরিয়ে দেওয়া হবে, নানান কিছু রয়েছে। এগুলো নিয়ে আমরা ভিন্ন পথে যাচ্ছি, যেখানে মৌচাক কাটা হবে সেই জায়গায়। নিলয় খুব এক্সাইটেড, সে ম্যাড হানি টেস্ট করবেই। এই হানি হান্টিংয়ে যেতে হলে সবসময় কিন্তু ফুল স্লিভ পরতে হয়। আমরা আরও কাছাকাছি গিয়ে আমাদের কাছে ফুল স্লিভ জ্যাকেট রয়েছে, সেটা পরে নেব। এখানে দেখুন, বাঁশের তৈরি মূল মইটিও নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো রশির চেয়েও অনেক বেশি মজবুত হয়ে থাকে। কত ওজন আর কত বড় মই, এর পুরোটাই বাঁশ দিয়ে তারা তৈরি করেছেন। দেখুন, আজকে সকাল থেকেই কিন্তু তারা এই যেগুলো রিপেয়ার করেছেন, এগুলো এই যে কাঁধে তোলা হচ্ছে। খুব খুব কঠিন কাজ। মাই গড, দেখুন তারা কত পরিশ্রমী। এই যে দেখুন, 2 জনে মিলে কারি করছেন, একজন হেল্প করছেন। আমাদের টিম লিডার শশী। হ্যালো শশী। এই যে দেখুন, কন্টেইনার নেওয়া হয়েছে ম্যাড হানি সংগ্রহ করার জন্য। সুশীল আঙ্কেলের সামনে কাঁধে লগি ও ঝুড়ি সহ এগিয়ে চলেছেন একজন মৌয়াল। বিশেষ কায়দায় এই ঝুড়িতেই মৌচাক কেটে নামানো হবে। বন্ধুরা, এখান থেকে দারুণ একটি দৃশ্য রয়েছে, দারুণ একটি ব্যাপার রয়েছে। মানাসলু শৃঙ্গ, সম্ভবত বিশ্বের 8ম উচ্চতম শৃঙ্গ, এখান থেকে দেখতে পাচ্ছি। ওই যে দেখুন, একেবারে বরফে ঢেকে রয়েছে, আকাশ পরিষ্কার রয়েছে, তাই খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এটা একটা দারুণ বিষয়, কত নাম শুনেছি। আর এদিকে ভ্যালি দেখুন, কি চমৎকার একটি ভ্যালি। এখানে কি নান্দনিক দৃশ্য, ভ্যালির মাঝখান দিয়ে এঁকে বেঁকে নদী বয়ে গেছে, আর ঠিক উপরে মানাসলু, জানি না কত দূরে। আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়েছে যে এই ম্যাড হানি হান্টিংয়ের জন্য আমাদেরকে উপরে যেতে হবে না। কিছু কিছু প্লেস রয়েছে, এখানে 4 ঘন্টা 5 ঘন্টা হেঁটে উপরে ট্রেক করে উঠতে হয়। তাহলে তো আজকে আমার জীবন বের হয়ে যেত, কারণ সকালেই যত কষ্ট করেছি, তাদের যে ওই যে মোরগ উৎসর্গ করার দৃশ্য ধারণ করতে গিয়ে আবার যদি উপরে উঠতে হতো তাহলে তো আমি শেষ। কিন্তু এই যে নামছি, এই পথ উঠতে হবে, তখন আবার অনেক কষ্ট। অসাধারণ লাগছে যে এমন একটা দারুণ এক্সপিডিশনে যাচ্ছি, খুব বিচিত্র এবং স্বতন্ত্র এক অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। কিন্তু এই পথের সৌন্দর্য অসাধারণ, একেবারে সুবিশাল উপত্যকায় সুন্দর পাহাড়ি সব নেপালি গ্রাম, এবং এই গ্রামের কোল দিয়ে উঁকি দিচ্ছে ওই পাহাড়ের খাস দিয়ে মানাসলু, যেটা পৃথিবীর 8ম সর্বোচ্চ চূড়া। তো আমি খুবই ভাগ্যবান যে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘার পরে আমি মানাসলু দেখতে পেলাম। এটা একটা অ্যাচিভমেন্টও বটে। এরকম
দি মাইটি মানাসলু দেখছি একদম চোখের সামনে, বিশাল ব্যাপার। এবং এখানে পাশে হচ্ছে, এখান থেকে অল্প একটু দূরে হচ্ছে বেশি শহর, যেখান থেকে হচ্ছে আপনার অন্নপূর্ণা রেঞ্জের ট্রেকিং শুরু হয়। অন্নপূর্ণা সার্কিট ট্রেক, বেস ক্যাম্প ট্রেক। তো ওয়েদার ক্লিয়ার থাকলে আমরা ওই গ্রাম থেকে অন্নপূর্ণা রেঞ্জও দেখতে পাবো। মৌয়ালদের এক একজনের এক এক কাজ। কয়েকজন মই টেনে নিয়ে গেছে পাহাড়ের চূড়া থেকে সঠিক পজিশনে সেটা ঝুলিয়ে দেবে। কেউ মৌচাকের নিচে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করবেন, কেউ ময়ে ঝুলে মৌচাক কাটবেন, আবার কেউ মধুপাত্রে সংগ্রহ করবেন। আসলে বিরাট এক কর্মযজ্ঞ এটি। যারা মই ঝুলাবেন ও যিনি মৌচাক কাটবেন তারা ভিন্ন পথে চলে গেছেন পাহাড়ের চূড়ার দিকে। আমাদের অবস্থান হবে চূড়ার তথা মৌচাকের নিচের অংশে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লম্বা বাঁশ, এবং তার কাঁধে দেখতে পাচ্ছেন এই যে বাঁশের তৈরি পাত্রের মতো। এগুলোতে কিন্তু এই টান দিয়ে, এই যে বাঁশের মাথায় দেখুন কিছুটা ধারালো ধাতব যোগ করা হয়েছে, এটা দিয়ে মৌচাকে আঘাত করা হবে। মৌচাক কেটে এসে এই বাঁশ দিয়ে তৈরি যে বড় পাত্রের মতো দেখছেন এতে পড়বে। নেপালের প্রত্যন্ত এই পাহাড়ি অঞ্চলে রডোডেন্ড্রন ফুলের গাছের আধিক্য আদিকাল থেকেই। একই সাথে এই অঞ্চলেই বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি এপিস ডোরসাটা ল্যাবেরিওসা। এই মৌমাছিদের নেপাল, ভুটান, ভারত এবং চীনের ইউনান প্রদেশের হিমালয় পার্বত্য এলাকায় ৮২০০ থেকে ৯৮০০ ফুট উপরে পাওয়া যায়। তবে এই নেপালেই সবচেয়ে বড় মৌমাছির প্রজাতি রয়েছে যারা ৩ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে আকারে নয়, এই মৌমাছিদের বিশেষত্ব আসলে অন্য জায়গায়। এই মৌমাছি রডোডেন্ড্রন ফুল থেকে মধু সংগ্রহ করে, যার মধুতে গ্রানোটক্সিন নামে বিষাক্ত যৌগ থাকে। গ্রানোটক্সিন হ্যালুসিনেশন বা মতিবিভ্রম ঘটাতে পারে, মানে এটি খাওয়ার পর নেশার ভাব আসতে পারে, মাথা ঘোরাতে পারে, পাগল পাগল আচরণ করতে পারে। এ কারণেই এটিকে বলা হয় ম্যাড হানি বা পাগলা মধু। এটি বেশি খেলে জ্ঞান হারানোর ঝুঁকি রয়েছে। এই গ্রানোটক্সিন মিশ্রিত পাগলা মধু চিকিৎসাদ্রব্য হিসেবে বিভিন্ন অঞ্চলে হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। আর এই মধু নেপালের গুরুং সম্প্রদায়ের মানুষেরাই সংগ্রহ করে, তাও বছরে মাত্র 2 বার। বন্ধুরা, আগামী নভেম্বরে বেঙ্গল ভিস্তার উদ্যোগে বাংলাদেশ থেকে একটি গ্রুপ নিয়ে যাচ্ছি নেপালের এই পাগলা মধু অভিযানে। এই গ্রুপে যোগ দিতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিগগিরই। কিছুক্ষণের মধ্যেই স্বচক্ষে দেখতে পাবো সেই ম্যাড হানি হান্টিং এর দৃশ্য। ভাবতেই ভালো লাগছে। গাছে চড়ে বসে আছেন এখানকার লোকাল অধিবাসীদের কেউ। They had to see honey hunting. সি হানি হান্টিং। They are so excited. ও, তারা আসলে হানি হান্টিং দেখতে এসেছেন, তো তারা জেনেছেন যে আমরা এখানে আসব। আর দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি। ওই যে ওই জায়গাতেই সবাই দাঁড়াচ্ছেন। হ্যালো, হি ইজ দ্য লিডার এই হান্টিং টিমের, মধু হান্টিং টিমের লিডার। তিনি লিড দিচ্ছেন এখানে বসে। এখানে ওই যে অনেকগুলো মৌচাক এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, চলে এসেছি একেবারে আসল জায়গায় যেখান থেকে মধু শিকার করা হবে। আরেকটি দল কিন্তু উপরে গেছে, তারা উপর থেকে ওই ল্যাডারটি নামিয়ে দেবে, অর্থাৎ রোপ দিয়ে তৈরি যে মই সেটা উপর থেকে নামিয়ে দেবে। উপর থেকেই কিন্তু যারা কাটবেন তারা নেমে আসবেন এদিকে। এখানে এসেই ঝটপট আমার ক্যামেরাটি পজিশন মতো ট্রাইপডে বসালাম। কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করা হবে, কিন্তু তার আগেই সবাই পরে নিতে থাকলেন হানিবি সেফটি স্যুট তথা মৌমাছি থেকে নিরাপদ থাকার বিশেষ পোশাক। এই ড্রেসের উপরের অংশে থাকে নেটেড হ্যাট বা নেটযুক্ত টুপি, যা মৌমাছির আক্রমণ থেকে মুখমণ্ডলকে রক্ষা করে। মৌমাছির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটা আমাকে পড়তে হবে এখন। এটা আমাকে বাঁচাবে মৌমাছির কামড় থেকে। উল্টা হয়ে গেছে। খুবই এক্সাইটিং একটা মুহূর্ত। নিলয় পরে নিয়েছে
আমি করে নিচ্ছি। ইনফ্যাক্ট বাকি সবাই পরবে। মৌমাছি তো খুঁজে পাবে না। শুধু এই না, দেখুন কত লম্বা গ্লাভস দেওয়া হয়েছে, এটাও পরে নিতে বলা হচ্ছে। এই যে গ্লাভস পরে নিলাম। এখন মৌমাছি কামড়াবে কোথায়? কিন্তু স্থানীয় কয়েকজন হানি হান্টিং দেখতে এসেছেন যাদের কাছে কোনো নিরাপত্তামূলক পোশাক নেই। জানি না আগুন জ্বালানোর পর তারা কিভাবে নিজেদের মৌমাছির হুল থেকে রক্ষা করবেন। একেবারেই রেডি। আর কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বালিয়ে দেওয়া হবে, শুরু হবে হেড হান্টিং। নিলয় একেবারে প্রস্তুত, নভোচারীর মতো লাগছে। আমি একবার পুরো কভার, দেখুন মৌমাছির স্টিং ফোটানোর কোনো জায়গা নেই। আগুন জ্বালানোর আগেই চূড়ার উপর থেকে মই নামিয়ে দেওয়া হলো নিচের দিকে। এই ময়ে ঝুলে ঝুলেই মৌচাক কাটবেন দুঃসাহসী গুরুং মৌয়াল। अभी हंटिंग के लिए तैयारी हो रहा है। হানি হান্টিং এর জন্য সবাই চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। পাহাড়ের চূড়ায় মই পাঠানো হয়েছে, সেটা নিচে নামিয়ে দেয়া হবে। কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বালানো হলে ধোঁয়ার সৃষ্টি হবে। ধোঁয়ার কারণে মৌমাছি যখন মৌচাক থেকে সরে যাবে তখন চাক কাটার জন্য উপর থেকে মই বেয়ে নিচে নেমে আসবে হান্টার। साइड में बैठेगा, हंटिंग हंटर नीचे आएगा। দেখতে পাচ্ছেন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ধোঁয়ায় চারদিকে আচ্ছন্ন হয়ে গেছে। মৌমাছিগুলো উঠতে শুরু করেছে। অলরেডি আমার গায়ের কাছেও 2-4টি এসেছে, আরও আসবে। আগুন জ্বালানোর পর মৌমাছিরা ওড়াউড়ি শুরু করলো। ধীরে ধীরে মৌচাকগুলো মৌমাছি শূন্য হতে লাগলো। ও মৌমাছিগুলো ছেঁকে ধরেছে চারপাশ থেকে, সুযোগ খুঁজছে আক্রমণ করার, কিন্তু করতে পারছে না। কি এটা নিলয়? এটা হচ্ছে মৌমাছির হুল। ফুল কই পাইলা? কারে ফুটাইছে? কিন্তু ওনার প্যান্টে ফুটাইছে, কিন্তু চামড়া পর্যন্ত পৌঁছায় নাই। এ বাবা, দেখে 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 দেখে। এই দেখেন মৌমাছির হুল দেখুন। সুযোগ পেলেই সবল মেরে দেবে। মৌমাছি দেখেন আমার মাথার চারপাশ দিয়ে অলরেডি ওরা শুরু করে দিয়েছে। এবার উপর থেকে মই বেয়ে নেমে এলেন একজন হানি হান্টার। এই ময়ে ঝুলে তিনিই কাটবেন মৌচাকগুলো। কিন্তু বিপত্তি হলো, এখনো সবগুলো মৌমাছি চাক ছেড়ে চলে যায়নি। বন্ধুরা, এখানে একটা সমস্যা হয়ে গেছে যে বাতাস উল্টা দিকে, যে ধোঁয়া তৈরি করা হচ্ছে, ধোঁয়াগুলো সরাসরি উপরে না গিয়ে সরে যাচ্ছে উল্টো দিকে। সে কারণে মৌচাক থেকে প্রায় 80% মৌমাছি চলে গেছে, কিন্তু 20% বা কোথাও 10% এখনো রয়ে গেছে। তো সেগুলোকে সরানোর জন্য তারা চেষ্টা করছেন। একদিকে মৌমাছি তাড়ানোর কাজ চলছে, অন্যদিকে পাশেই পাহাড়ের খাঁজে একটি ছোট্ট মৌচাক নজরে এসেছে নিচে থাকা মৌয়ালদের। লোকে দিয়ে সেই মৌচাক ভাঙতেই অনেক মধু গড়িয়ে পড়তে থাকলো পাহাড়ের গা বেয়ে। দেখেই কষ্ট লাগছে, কি দামি মধু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই মৌচাক থেকেও অবশ্য অল্প কিছু মেঢানি পাওয়া গেল। দেখেন জিদ ধরে আছে, কামড়াবেই পারতেছিল। ও কাছাকাছি চলে গেছিল। এবার মৌয়াল নিজেই লতাপাতা দিয়ে তৈরি একটি ধোঁয়ার কুণ্ডলী নিয়ে হাজির মৌচাকের কাছে। রশিতে দোল দিয়ে তিনি ধোঁয়ার কুণ্ডলী মৌচাকের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতে থাকলেন। এতেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন বাঁশের লগির মাথা দিয়ে ধোঁয়ার কুণ্ডলী ঠেলে দিলেন একেবারে মৌচাকগুলোর কাছে। এবার মৌমাছি তাড়াতে সফল হলেন মৌয়াল। দেরি না করে শুরু করে দিলেন মৌচাক কাটার কাজ। লগির মাথায় একটি আংটার মতো বস্তু দিয়ে মৌচাকের নিচের অংশ আগে বড়শির মতো করে আটকে নেওয়ার চেষ্টা করছেন তিনি, যাতে কাটার পর ঝুলিয়ে তা নিচে নামাতে পারেন। আমার কাছে এটি রীতিমতো অতিমানবীয় কাজ বলে মনে হচ্ছে, ঠিক যেন সুপারম্যান কোনো সেফটি গিয়ার ছাড়াই এভাবে একটি ময়ে ঝুলে আছেন তিনি। মুখ ঢাকা থাকলেও দুটি পা একেবারেই উন্মুক্ত।
অজস্র মৌমাছির কামড়কেও পরোয়া করছেন না তিনি। সবচেয়ে বড় কথা হলো এখান থেকে হাত পা ফসকে গেলে তার তো হাড়গোড়ও পাওয়া যাবে না। আংটাগুলো আটকানো হয়ে গেলে লাঠির মাথায় লাগানো ধারালো ধাতব দিয়ে কাটতে থাকলেন মৌচাক। অবশেষে কাটা হলো বিরাট মৌচাকের নিচের অংশটি। এই নিচের অংশে মধু থাকে না, মধু থাকে উপরের অংশে, যা দ্বিতীয় ধাপে কাটা হবে। তবে এই মোমটিও বেশ মূল্যবান। এবার উপরের যে অংশে মধু রয়েছে তা কাটছেন দুঃসাহসী এই মৌয়াল। এক হাত ও এক পায়ের সাহায্যে ধরে রেখেছেন বাঁশের তৈরি বিশেষ পাত্র বা ঝুড়ি, আরেক হাতে কাটছেন মৌচাক। জীবন বাজি রাখা বুঝি একেই বলে। মধু ভরা চাক কাটার পর ঝুড়িটি নামিয়ে দেওয়া হলো নিচে অপেক্ষমান মৌয়ালদের কাছে। এই চাকে অনেক মধু রয়েছে। পাত্রে মধু জমা করার দৃশ্য দেখছি আর ভাবছি, এই সেই নেপালের বিখ্যাত ম্যাড হানি বা পাগলা মধু। এই মধুর প্রতিটি ফোঁটাই মূল্যবান। বন্ধুরা, যে মধু খেলে মানুষ পাগল পাগল হয়ে যায়, শরীরে কত কি ঘটে যায়, সেই মধু আমার সামনে ধরে বলা হচ্ছে তুমি একটু খাও। আমি তো খাবোই, এসেছি যখন না খেয়ে ফিরবো না। তবে ভয়ও পাচ্ছি যে কি হয় কি হয়। আগ্রহ দমিয়ে রাখতে না পেরে নগদে বেশ কিছু পাগলা মধু খেয়ে ফেলেছে আমাদের টিমের একজন। and we just extracted it. কিছুক্ষণ আগেই এই মধু সংগ্রহ করা হয়েছে। এখানে 3 চামচের মতো মধু আছে। এটা আমার সাথের কলিগের জন্য রেখেছি। আমি 1.5 চামচের মতো খেয়েছি, আর এটা খাওয়ার পর থেকেই মনে হচ্ছে আমি উঠছি। তিনি বলছেন 15 মিনিটের মধ্যেই কাজ করা শুরু করবে। এখনই তার মনে হচ্ছে তিনি খুব উপরে ভাসছেন, এরকম মনে হচ্ছে কিছুটা। আমি এখনই এই মধু খেতে চাই না। অভিযানের একেবারে শেষ পর্যায়ে গিয়ে পরখ করব অবশ্যই। তবে নিলয়ের আর তর সইল না, সে ঝটপট খেয়ে ফেললো কিছুটা মধু। আর তোরা অনেক মিষ্টি, একেবারে কি বলবো, কিন্তু অনেক ঝুঁকি এখানে। এর থেকে র মধু আর হইতে পারে না। এই পাগলা মধুর অনেক ঔষধি গুণ রয়েছে। যৌন শক্তি বর্ধন, ব্যথানাশ কিংবা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়া প্রতিদিন গরম পানি অথবা চায়ের সাথে এই মধু পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি বৃদ্ধি পায়, শরীরের দূষিত উপাদান ধ্বংস করে, এমনকি বয়স ধরে রাখতে সহায়তা করে বলেও উঠে আসছে বিভিন্ন গবেষণায়। আগেই বলেছি, মেডিসিনাল ম্যাড হানি নামের নেপালি প্রতিষ্ঠান এই মধু বিক্রি করছে অনলাইনে। প্রতি কেজি পাগলা মধুর ডিসকাউন্ট মূল্য পড়বে 30 থেকে 35,000 টাকা। বাংলাদেশ থেকে এমনকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মধু অর্ডার করতে পারবেন। অনলাইনে অর্ডার করার সময় সুমন 15 প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 15% ডিসকাউন্ট। ওদিকে একে একে কয়েকটি চাক কাটলেন ঝুলে থাকা মধু শিকারী। তার সাহস, ধৈর্য ও কৌশল দেখে অবাক হতেই হয়। অল্প সময়ের মধ্যেই বেশ কিছু মধু সংগ্রহ হয়ে গেল। ম্যাড হানি সংগ্রহ করে এখন আমরা ফিরছি লাঞ্চ বিরতির জন্য। এখান থেকে একটু দূরে, কারণ এখানে বসে এগুলো খোলা যাবে না। খুলতে গেলে মৌমাছি আক্রমণ করবে। সকালে যে মোরগ উৎসর্গ করা হয়েছিল পাহাড় দেবতা এবং এখানকার জঙ্গল দেবতার উদ্দেশ্যে, সেই মুরগির পাশাপাশি আরেকটি মুরগি রান্না করা হচ্ছে। সেগুলোই সম্ভবত নিয়ে আসা হবে এখন। এই হানি হান্টারদের জন্য তার পরিবারের লোকজন, গ্রামবাসীরা, তারা খাবার রান্না করে নিয়ে এসেছেন। মুরগির মাংস রয়েছে, শাক রয়েছে, ডাল রয়েছে, খুবই মজার খাবার। একে একে দেয়া হচ্ছে সবাইকে, এই যে তুলে। আর এই যে দেখুন, একজন আবার খুব সুন্দর, দেখুন লাল একেবারে মরিচ, এখানকার স্থানীয়, এগুলো তারা খেয়ে থাকেন।
এগুলো অনেক ঝাল হয়ে থাকে। ওনারা এই যে আমিও খাবার নিয়েছি, আমাকেও দেওয়া হয়েছে ভাত, শাক, ডাল আর মুরগির মাংস। এটা দিয়ে আমি শুরু করছি, ডাল আর শাক দিয়ে শুরু করে জানাই কেমন। খুব ক্ষুধা পেয়েছে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হলে যা হয়। আর ডালটা আসলেই চমৎকার লাগছে, আর সাথে শাক আছে পাহাড়ি, অসাধারণ। মন ভরে গেল একেবারে। চিকেনটা নিশ্চয়ই ভালো হবে, দেখে চিকেন খেয়ে জানাই। চিকেন নিলাম, চিকেনটাও খুব ভালো রান্না করেছে। এর মধ্যে চলে আসছে, হোয়াট ইজ দিস শশীদি? দই, দই দেওয়া হয়েছে, টেস্ট করে দেখি। ও মাই গড, ভেরি গুড, খুবই টেস্টি, খুবই সুস্বাদু। অসাধারণ দই, এরকম দই আমি কখনো খাইনি, একেবারে পাতলা আর খুবই মজার, খুবই ভালো লেগেছে আমার। হাউ ওয়াজ দ্য ফুড? গুড। আসলে এখানকার গুরুং আদিবাসীদের আয়ের সিংহভাগে আসে এই হানি হান্টিং থেকে, বাকিটা আসে কৃষি ও পশুপালনের মাধ্যমে। সঙ্গত কারণেই ম্যাড হানি হান্টিংয়ে গ্রামের সবাই সমবেত হয়ে কাজ করে। পুরুষরা মধু সংগ্রহে এলে তাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসেন নারীরা। বন্ধুরা, এতক্ষণ যাকে ঝুলে ঝুলে হানি হান্টিং করতে দেখলেন, এই সেই বীর। সত্যি এটা অসাধারণ। তিনি যেভাবে ঝুলে ঝুলে মধু নামিয়ে নিয়ে আসলেন, তাকে স্যালুট করতেই হয়। বিরাট সাহসী, বহুত আছে। হোয়াট ইজ ইওর নেম? রামগ্রুম। রামগ্রুম, থ্যাংক ইউ ব্রাদার, ইউ আর ব্রেভ। কি সাহসী এই মানুষগুলো, দেখুন, একেবারে সহজ সরল পাহাড়ি প্রত্যন্ত গ্রামের মানুষ, অথচ বুক ভরা সাহস, জীবনের কোনো মায়া নেই। পেশার তাগিদে তাদের কাছে এগুলো ডাল ভাত, এই যে যেমন ডাল ভাত খাচ্ছেন, এইরকম ভয়ানক কাজও তাদের কাছে ডাল ভাত। আপনার ডর नहीं लगता है इतना काम कर रहे हैं आप? कुछ नहीं लगता है, ये तो सिंपल है। सिंपल? लेकिन वो तुमको जानता नहीं। हमको बहुत अच्छा से प्यार करता है। उसका আজকে জানতে চেয়েছিলাম তার কাছে পায়রা কামড়ায় না কেন, সে বলছে আমারে আদর করে, আমারে ভালোবাসে, কিন্তু 200টা আজকে অ্যাটলিস্ট 200টা মৌমাছি তারে কামড় দিছে, কিন্তু দেখেন তার কিছুই হবে না। কিন্তু আমাদের একটা দিলেই আমাদের খবর হয়ে যেত। 200 মৌমাছি হুল ফুটিয়েছে, তারপরেও সুস্থ স্বাভাবিক। এটার অ্যান্টিবডি তার শরীরে রয়েছে। এই কাজে তিনি করেন রেগুলার, এটা প্রয়োগ করে মৌমাছি তার উপরে, সে কারণে এটি তার উপরে সেভাবে কার্যকর হয় না। দেখুন কিভাবে এখানে জমক ধরেছে। ও মাই গড, আর ইউ অ্যাফ্রেড? এখানে অনেক জোঁক। আমার প্যান্টের উপরে রক্ত দেখে আমাকে বলা হচ্ছে তোমার কি জোঁক ধরেছে নাকি? আমি এই যে প্যান্ট তুললাম, তোলার পরে দেখুন কি অবস্থা। আমার এখানে রক্ত এমন খেয়েছে, রক্ত একেবারে জমাট বেঁধে আছে। দেখুন, আসলে এখানে জোঁকের কামড় একটা স্বাভাবিক বিষয়, এখানে আসলে জোঁক লাগবেই। পাগলা মধু খাওয়ার পর নিলয়ের এই চিত্তরাং দশা অন্য কিছুরই ইঙ্গিত করছে। আজকে এখন পর্যন্ত পাগলা মধু খাওয়া 3 জনের 2 জনেই শটান হয়ে শুয়ে পড়েছে, আর বাকি একজনের নাকি মাথা ঘোরাচ্ছে। ওকে খুব বেশি তো করতে পারেনি, কাজ করতে পারেনি আমার ধারণা, কিন্তু তার মধ্যে স্লিপি ভাব এসেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর খুব বেশি সে কিন্তু হানি খায়নি। কিছুক্ষণ পর আমি খাবো, ও খাবে বলেছে, কিন্তু অল্প খেয়েছে, তাতেই দেখুন এখানে এভাবে পড়ে আছে। আমার ব্লাড প্রেশার ওঠানামা করছে দ্রুত, বুকটা কেমন যেন ধুকপুক করছে। আমার মাথা এই মুহূর্তে তেমন ঘোরাচ্ছে না, তবে ঘুম ঘুম একটা ভাব অনুভব করছি। আশপাশের সবকিছু কেমন যেন ঝাপসাও দেখছি।
মধ্যাহ্নভোজ শেষে গুরুং নারীরা রওনা দেয় গ্রামের পথে। কিছুটা বিশ্রাম নিয়ে আবারও হানি হান্টিং শুরু করে মৌয়ালরা। আগুন জ্বালানোর আগে মৌমাছি থেকে রক্ষা পেতে একটি মশারির নিচে প্রবেশ করলেন দলনেতা। সেখান থেকেই তিনি দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা। বন্ধুরা, ম্যাড হানি টেস্ট করছি। অনেকগুলো খেয়েছি, জানি না আমার কি হবে। ও মাই গড, ম্যাড হানি আমি খেয়ে ফেললাম এতগুলো। অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু। খুবই মজার একটি মধু, কিন্তু এর পরবর্তীতে কি হবে আমি বলতে পারছি না। জানি না কি হবে এই মধুতে, আমি এতগুলো খেয়ে ফেললাম। কিন্তু এটা যে খেয়েছি, এটার যে স্বাদ নিলাম, এটা আমার কাছে দুর্দান্ত এক অভিজ্ঞতা। দেখুন এখানে কত মধু রয়েছে, তারা এসব সংগ্রহ করছেন। এখানে এসে এটা খাওয়ার অভিজ্ঞতাটা সত্যিই বিরল। এরপর আমার শরীরে কী ধরনের প্রতিক্রিয়া হয় সেটাও আপনাদেরকে আমি জানাবো। নিলয় আবার খাবে। একবার খেয়ে তো বেহুশ ঘুমাইছে, এবার নিলয়ের জন্য স্পেশাল এক পিস। ওহ ওহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিলয় বলো। অসাধারণ। এখন তো ভয় পেয়ে গেলাম, যে পরিমাণ মধু খাইলাম। একটু রিয়াকশন হওয়া তো খুব স্বাভাবিক। আর একদম এরকম লোকেশনে এটা খাওয়া, প্রথমে খুব ভয় হচ্ছিল, এই যে মাছির এক কামড়ে পুরো 100 বলা ছবি হয়ে যাবো। তারপর অনেক ঝুঁকি নিয়ে এই মধু খেলাম। এটা কি বলবো, এটা অবিস্মরণীয় একটা অভিজ্ঞতা হয়ে থাকবে আমার জীবনে। ম্যাড হানি বেশ কিছু খেয়েছি, খাওয়ার পরে হাঁটছি, গা দ্রুত গরম হচ্ছে। কিছু একটা হবে এরকম একটা বুঝতে পারছি। শরীরের মধ্যে এক ধরনের কেমন যেন লাগছে, এটা বলে বোঝাতে পারবো না। তবে এটা পুরোপুরি কাজ শুরু করবে 15 থেকে 40 মিনিটও লাগতে পারে। আমাদের কিছু পথ এগিয়ে যেতে হবে। এখনই যদি সেই মাত্রা রিয়াকশন হয়, তাহলে আমার এই গ্রামে নিজের পায়ে হেঁটে পৌঁছানো সম্ভব হবে না। আমাকে হয়তো যেটুকু খেয়েছি এটুকু খেলে সেন্সলেস হয়ে যায় অনেকেই। জানি না আমার ক্ষেত্রে কি হবে। এখন এই ড্রেসটা খুলে রাখবো, খুলে এখানে রেখে আমরা গ্রামের দিকে হাঁটা দিব। বৃষ্টি নেমে এসেছে, জানি না কি দুর্ভোগ অপেক্ষা করছে। মাথা একবারে টলমল করছে, মনে হচ্ছে ঠাস করে পড়ে যাবো। मेड हनी खाया मैंने। कैसा मेड हनी? ठीक सा माथा घूर के। চলে এসেছি, কিন্তু কোথাকার পাশে কোথায় রাখছি, কেমন টলমল করছে শরীর। সত্যি এটা সাংঘাতিক একটা মধু, প্রথমে কিছুই বুঝিনি। সন্ধ্যার আগেই বেশ কিছু পাগলা মধু সংগ্রহ করে সবাই ফিরে এলেন গ্রামে। আমি আর নিলয় গোসল সেরে কিছুটা বিশ্রাম নিলাম। আধার ঘনিয়ে আসার আগে বাঞ্ছার গ্রামটিকে এক নজর দেখে নিলাম আমরা। এই মধুটা পেটে পড়ার পরে পেটের মধ্যে একেবারে একটা গোলযোগ শুরু হয়ে গেছে। এটা কখনোই বেশি খাওয়া উচিত নয়। আজকে যখন আমার মুখে চিপে দিয়েছে, আমি বুঝতে পারিনি, ওই সময় বোঝা সম্ভব না যে এটা কয় চামচ গেল। If you eat the more than the 2-3 spoon, আপনি যদি 2 চামচের বেশি এই মধু খান, তবে মাতালের মতো আচরণ করবেন। আর অল্প খেলে এটি আপনার দেহের জন্য খুব ভালো ওষুধ হিসেবে কাজ করবে। This will be the medicine for your body and also the for body very good.
इटली लोग इधर आया, मैं बोला था थोड़ा खाओ। ইতালি থেকে আসা দুই পর্যটককে আমি বলেছিলাম অল্প করে খাও, কিন্তু তারা কিছুটা বেশি খেয়ে ফেলেছিল অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। পরে তারা অজ্ঞান হয়ে যায় এবং গ্রামের লোকজন তাদেরকে কাঁধে করে নিয়ে আসে। রাত পেরিয়ে বাঞ্ছার গ্রামের আরেকটি সকাল দেখার সৌভাগ্য হলো আমাদের। এমন সুন্দর গ্রামে আরও 2টো দিন থাকতে পারলে মন্দ হতো না, কিন্তু এখনই আমাদের রওনা দিতে হবে কাঠমান্ডুর উদ্দেশ্যে। গাড়িতে ওঠানো হচ্ছে মধুসহ অন্যান্য মালামাল। বিদায় বেলাটাও যে এই গ্রামবাসী এমন অকৃত্রিম আন্তরিকতায় স্মরণীয় করে রাখবেন তা ভাবিনি। কপালে টিকা দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে আবারও আসবেন এই গ্রামে, আবারও আসবেন এই গ্রামে, বারবার করে বলছেন। তাদের ভাষায় বলছেন, স্থানীয় লোকাল গুরুং ভাষা সম্ভবত এই ভাষায় বলছেন, কিন্তু বুঝতে পারছি ফের ফিরে আয়েং এটা বলছেন। তখন বুঝতে পারছেন যে ফিরে ফিরে আবার আসো এখানে। বিদায়ের এই মুহূর্তটা বেশ অন্যরকম লাগছে। মনে হচ্ছে আপনজনদের মায়ার বাঁধন ছিঁড়ে দূরে কোথাও চলে যাচ্ছে। গ্রাম ঘুরে মনে হলো যে গ্রামের সবাই একটা পরিবার। এখানে 40টা আলাদা পরিবার আছে, কিন্তু যখন এই গ্রামে কোনো অতিথি আসে, গ্রামের যখন কোনো আয়োজন বা যে কোনো অভিযানে, মানে পুরো গ্রাম যেন মনে হয় একটাই পরিবার। জীবনে বেঁচে থাকলে সুরভিকে সাথে নিয়ে আরেকটি বার আসতে চাই এই বাঞ্ছার গ্রামে। কিছু বললেই ধরছ চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কারে, ও বাচ্চারা আমরা ভয় দেখিয়ে হবে না রে কারে। দেশটা তোমার বাপের নাকি করছো ছালা গলা, কিছু বললেই ধরছো
ধরছো ছানা খেলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা দেশটা তোমার বাপে নাকি করছো ছানা খেলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা মনে রেখে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশি দেশি দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখে যুদ্ধ করে রক্ত দিতে রাজি আছি মনে রেখে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি ভাই দেখিয়ে হবে না রে ও বাচ্চারা 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 ভাই দেখিয়ে হবে না রে আরে ভালোবাসো যদি আমার অন্তর কাটিয়া দিব তোমারে ভালোবাসো যদি আমার আমি আদরে সোহাগে মন ভরাতে বলে এই আদরে সোহাগে মন ভরাতে বলে ভালোবাসো যদি আমার অন্তর কাটিয়া দিব তোমারে ভালোবাসো যদি আমার অন্তর কাটিয়া দিব
গোলাপ চন্দন সিটাইব আমার ঘরে আইলে আনন্দে 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 হৃদয়ে দিছে দোলা বাবা গান শেষ হয় কিন্তু যন্ত্রপাতি শেষ হয় না তাদের জন্য একটা করতালি হয়ে যাক নাকি সবাই আর কি গান করতে চাইছিস তুই সাধন করলে না তুমি কেন করলে না সময় গেলে শুধু গানের মানে বুঝতেছিস হবে
জল শুকালো কি হবে শুকনা